আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা সংক্রমণের ১০০ দিন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা, রেড জোনে লকডাউন। পাল্টে যাচ্ছে স্বাস্থ্যখাতের দৃশ্যপট, যোগ হয়েছে ২,০০০ ডাক্তার ও ৫,০০০ নার্স, ৬০টি ল্যাব স্থাপন। এবং করোনার প্রভাব সমাজ সংস্কৃতিতে, অন্তরীণ জীবনযাপনে হাঁপিয়ে উঠছে মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। আষাঢ়ের প্রথম দিন আজ, প্রকৃতিতে বর্ষার আগমন, মহামারীতে নেই বর্ষা উৎসবের আনুষ্ঠানিকতা। শুরুতেই করোনার সংক্রমণের ১০০ দিন। করোনা সংক্রমণের ১০০তম দিনে বাংলাদেশ। সংক্রমণ শুরুর দেশ চীনকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যার হিসাবে ১৮তম অবস্থান বাংলাদেশের। আক্রান্ত ও মৃত্যুর চূড়ায় ওঠার সময়টিতে সবচেয়ে বেশি সংক্রমণ রাজধানী ঢাকার। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা, আর মৃত্যু ঝুঁকিতে আছে ৬০ ব্যক্তিরা। আক্রান্ত ও মৃত্যুর হার বেশি পুরুষদের মধ্যে। করোনার আগামী দিনগুলো আরও কঠিন হবে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। বড় এলাকা ধরে জোন ভিত্তিতে পূর্ণ লকডাউন বাস্তবায়নের পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনার ১০০তম দিন, সংক্রমণ ছড়িয়েছে সব জেলায়। আক্রান্তের হার বাড়ছে মৃত্যু। আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। চলতি বছরের ৮ মার্চ দেশে ইতালি ফেরত ২ জন সহ ৩ জনের দেহে প্রথম করোনা সংক্রমণের খবর জানায় সরকারের রোগ তথ্য ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর IEDCR। তারা দুজন ইতালি থেকে এসেছেন, নমুনা পজিটিভ হয়েছে যে তাদের, এবং এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। একজন পূর্বে আক্রান্ত একজন ব্যক্তি। ৬ মে সারা দেশে করোনা ছড়িয়ে পড়ার তথ্য দেয় IEDCR। ঢাকা বিভাগে আক্রান্ত ৬৭.৬৫%। এর মধ্যে ৪৭.০৪% আক্রান্ত রাজধানীতে। দ্বিতীয় অবস্থান চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ১৭.৫৪%। ময়মনসিংহ বিভাগে ৩.৩৫%, সিলেট বিভাগে ২.৭৪%, রংপুর বিভাগে ২.৬২%, খুলনায় ২.৫৯%, রাজশাহী বিভাগে ২.২৬% এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে ১.২৫%। সংক্রমণের প্রথম ২৫ দিন ১ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৫৪ ও মৃত্যু ৬। ৫০তম দিন ২৬ এপ্রিলে আক্রান্তের সংখ্যা ৫,০০০ ছাড়ায় ও মৃত্যু ১৪৫। ৭৫তম দিন ২১ মে আক্রান্তের সংখ্যা ২৮,৫১১ এবং প্রাণহানি ৪০৮। ১০০তম দিনের আগ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭,৫২০ এবং মৃত্যু ১,১৭১। ১৫ দিনের ব্যবধানে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। পুরুষরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, এই হার ৭১%। মৃত্যুর হারও পুরুষদের মধ্যে বেশি, ৭৭%। সবচেয়ে বেশি আক্রান্ত ২১ থেকে ৩০ বছর বয়সীরা, ২৮%। এরপরই ৩১ থেকে ৪০ বছর বয়সীদের আক্রান্তের হার ২৭%। সবচেয়ে কম আক্রান্ত ১ থেকে ১০ বছরের মধ্যে, ৩%। মৃত্যুর বিশ্লেষণে সবচেয়ে বেশি মৃত্যু ৬০ ঊর্ধ্ব মানুষের, ৩৯%। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯.৬২%। সবচেয়ে কম ১ থেকে ১০ বছরের মধ্যে ০.৮২%। করোনা মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সাথে বড় এলাকা ধরে লকডাউন নিশ্চিত করার পরামর্শ তাদের। আমাদের কোভিড রোগের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করা, আরেকটি হলো কোভিড রোগীদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা। ব্যক্তি পর্যায়ে যেন প্রত্যেকে আমরা
কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি। যে জোন ভিত্তিক ব্যবস্থা নেওয়া হয়েছে সারা দেশে অতি দ্রুত সেটা বাস্তবায়ন করা দরকার। তীব্র শ্বাসকষ্ট নেই বা আইসিইউর প্রয়োজন নেই, তাদের জন্য ফিল্ড হাসপাতাল করা খুবই দরকার। মহামারী মোকাবেলায় চিকিৎসক নিয়োগ, ল্যাবের সংখ্যা বাড়ানো, হাসপাতালগুলোতে সংকট নিরসন এবং কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের হাসপাতালগুলোর সক্ষমতা যেমন বৃদ্ধি করা প্রয়োজন, যেটা করা হচ্ছে, হাসপাতালের বেড বাড়ানো হচ্ছে, নিত্য নতুন ইকুইপমেন্ট সংযোজন হচ্ছে, ভেন্টিলেটর আইসিইউর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সকল ধরনের সরঞ্জামাদির ব্যবস্থা আমরা করেছি। সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। তৃতীয় মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকট দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশাকে সামনে নিয়ে আসে, তবে সংক্রমণ শুরুর 100 দিনের মধ্যেই ভিন্ন দৃশ্যপট। একটি ল্যাব থেকে এখন প্রায় 60টি ল্যাব, একটি নমুনা পরীক্ষা থেকে শুরু করে এই সংখ্যা এখন 15,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য খাতে যোগ হয়েছে 2,000 ডাক্তার ও 5,000 নার্স, আরও 3,000 জনবল যোগ হবে এ মাসেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নজরদারি করায় এত কিছু সম্ভব হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চীনে শুরু ডিসেম্বরে, 8 মার্চ করোনা সংক্রমণের শুরু বাংলাদেশে। 3 জন রোগী শনাক্ত করেছি। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। পরের ইতিহাসটা সবার জানা, নতুন এক যুদ্ধে বাংলাদেশ। IEDCR এর একটি ল্যাব থেকে এর পরীক্ষা শুরু, এখন এর সংখ্যা 60টিরও বেশি। অল্প কিছু নমুনা পরীক্ষা দিয়ে শুরু করে 100 দিনে পরীক্ষার সংখ্যা বেড়েছে 50,000-এরও উপরে। শুরুর দিকে শুধু কোভিড চিকিৎসায় আলাদা হাসপাতাল নির্ধারণ করা হয়। মহামারীর এই সময়ে হাসপাতালগুলোতে সেবা না পাওয়ার বিষয়টি বিবেচনা করে সব হাসপাতালেই কোভিড নন কোভিড কর্নার স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। জেলা পর্যায়ে সকল 50 শয্যার অধিক সুবিধার হাসপাতালগুলো কোভিড চিকিৎসার আওতায় আনা হয়েছে। মহামারীর এই সময়ে স্বাস্থ্য খাতে বেহাল দশা নজরে আসে। দ্রুততম সময়ে স্বাস্থ্য খাতে যোগ হয় 7,000 জনবল, এর মধ্যে 5,000 নার্স ও 2,000 ডাক্তার, আরও 3,000 জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। সরকার 3,000 টেকনোলজিস্ট যে পদ সৃষ্টি করেছে, এইগুলোর নিয়োগ প্রক্রিয়াটা বাস্তবায়নাধীন। সম্প্রতি সরকার চিকিৎসক এবং যে নার্স নিয়োগ দিয়েছে, এটি কিছুটা তো স্বস্তির বিষয়। এত অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নেওয়া গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তদারকির কারণেই। এরই মধ্যে সব জেলা হাসপাতালে ICU শয্যা স্থাপন এবং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। করোনা যুদ্ধের 100 দিনের পথ চলায় সন্তুষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা যেটা লকডাউন করেছিলাম সেটা অন্তত আন্তঃশহর বা আন্তঃপাড়ার যে সংক্রমণ ছড়ানো সেইটা প্রতিহত করতে পেরেছে। সেটা যদি না হতো তাহলে আমাদের কাপটা অনেক স্টিভ হতো, খারাপ। গ্যাপ সত্ত্বেও আমি মনে করি সরকারের গৃহীত সিদ্ধান্তের মধ্যে এইটা একটা বিশাল কাজ হয়েছে। টেস্ট করতাম 100, সেটাকে 50-এর উপরে নিয়ে যাওয়া, সেটাকে 15,000-এ নিয়ে যাওয়া, এটা আমরা যত গালি দেই কিন্তু বিস্ময়কর একটা কাজ করেছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তবে সবই কি সরকারের হাতে? রোগ নিয়ন্ত্রণের দায়িত্ব আছে নাগরিকদেরও। এখন নতুন ফেজে যখন সামাজিক সংক্রমণ শুরু হয়েছে তখন একটা নতুন প্রোগ্রাম নিয়ে আসছে, এটা দরকার ছিল। এখন এটা সফলভাবে করা যদি না যায়, আমরা জানি না এটা কতদিন চলবে। আমরা এর জন্য কোয়ারেন্টাইন করেছি, আমরা আইসোলেশন করেছি, আমরা ল্যাবরেটরিতে রোগ শনাক্ত করার চেষ্টা করেছি, ট্রেসিং করার চেষ্টা করেছি। তাহলে যদি এগুলো সব সার্থক হতো ইন্ডিভিজুয়ালি অথবা সামগ্রিকভাবে, তার একটা ইম্প্যাক্ট দেখতাম আমরা আমাদের কার্ভে। সেটা আমরা দেখতে পারিনি, কার্ভটা ঊর্ধ্বমুখী। সম্মিলিত চেষ্টায় আবার বাংলাদেশ ফিরবে আগের চেহারায়। করোনার কালো মেঘ সরিয়ে উকি দেবে নতুন সূর্য। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার প্রভাব পড়েছে সমাজ সংস্কৃতিতে। সংক্রমণের 100 দিনের বেশিরভাগটাই ঘরে কাটছে। অনেকের সরাসরি দেখা নেই কাছের মানুষের সাথে, স্বজন বন্ধুদের সাথে গল্প নেই, আড্ডা নেই। সমাজবিজ্ঞানীরা বলছেন কৃত্রিম প্রযুক্তি নির্ভর সামাজিক সম্পর্কে আনন্দ প্রকাশ করা যায় না। এটা বাঙালিয়ানাকে খর্ব করেছে। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। করোনার
কালো মেঘ ঘিরে ধরে গত ৮ মার্চ। এরপর থেকেই বাড়তে থাকে সংক্রমণ। ২৬ মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। সবকিছুই স্তব্ধ। সামাজিক জীবনেও হঠাৎ বদল। বন্ধুর সাথে হাত মেলানো, কাছের মানুষের সাথে কোলাকুলি করা যাবে না, হাতে হাত ধরে হাঁটা যাবে না। করোনা থামিয়ে দিয়েছে পাশাপাশি বসে গল্প করা, আড্ডা দেওয়া। থেমেছে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মদিনের অনুষ্ঠান নেই, উচ্ছ্বাস নেই। বিরাট এক পরিবর্তন ঘটে গেছে মানুষের জীবনে। গতানুগতিক সংস্কৃতি যেমন একদিকে খর্ব হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বাভাবিক যে সামাজিক সম্পর্ক, সেই জায়গাগুলোতেও আমাদের নতুন রকমের একটা কৃত্রিম সামাজিক সম্পর্কের মধ্যে আমরা উপনীত হচ্ছি। করোনা কৃত্রিম প্রযুক্তি নির্ভর নিষ্ঠুর এক সময়ের দিকে নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সমাজবিজ্ঞানীরা। একাকিত্বকে জয় করতে হবে এবং যতটা সম্ভব যে আমরা সেটা যদি আমরা কৃত্রিম ভাবেও হয় আমাদের মধ্যে যতটা সম্ভব নিয়মিত যোগাযোগ তৈরি করা এবং যতটা সম্ভব দূর থেকে হলেও সাহায্য করা এবং সহমর্মিতা তৈরি করা। সামাজিক আচরণ বদল করেই পার করতে হবে করোনাকাল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আষাঢ়ের প্রথম দিন আজ। বাংলার প্রকৃতিতে বর্ষার আগমন। এবার করোনা মহামারীতে বর্ষা উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও বৃষ্টির রিমঝিম শব্দ ঠিকই বাঙালি মনে উৎসবের ঝংকার তোলে। কালো মেঘ ঝাঁপিয়ে বৃষ্টির জলে ভেসে যাক মহামারীর কঠিন সময়। স্মৃতিমণ্ডলের আরও একটি রিপোর্ট। আকাশে কালো মেঘের ঘনঘটা, রিমঝিম বৃষ্টি, ষড়ঋতুর বাংলার প্রকৃতির আরেক রূপ বর্ষার আগমন। গ্রীষ্মের খরতাপে শুষ্ক প্রকৃতিকেই শুধু নয়, মনকে ভিজিয়ে দেয় বর্ষা। অন্ধকার করা কালো মেঘ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো বা মুষলধারে। এই সৌন্দর্য শুধু এ বাংলাতেই। তরু পল্লবে জাগে প্রাণ। জলভরা নদী, নিসর্গে সবুজে পাতায় জল ঝরার শব্দ মনে দোলা দেয়। বর্ষায় প্রেম জাগে মনে মনে, নাচে হৃদয় ভালোবাসার টানে। বাদল দিনে গাছে গাছে কদম বকুল সৌন্দর্য ছড়ায় বাংলার শহর, নগর, গ্রামে। বর্ষার ঘাস ফুল, সন্ধ্যা মালতীও কম যায় না। বর্ষা এসেছে করোনাকালে। ঘন কালো মেঘের ভীষণ বৃষ্টিতে ধুয়ে যাক মহামারীর কাল। বর্ষার উৎসব তোলা থাক আগামীর জন্য। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যাচ্ছে বিরতিতে, ফিরে এসে যা থাকছে। অধিকাংশ সাইবার অপরাধে ভুক্তভোগী নারী, ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। বেশিরভাগ ক্ষেত্রেই সাইবার অপরাধের শিকার হন নারীরা। এর মধ্যেও আবার ২৩ থেকে ২৫ বছর বয়সী নারীরাই এই অপরাধের শিকার হচ্ছে। ভুক্তভোগীদের বেশিরভাগই অপরাধের শিকার হওয়ার পর জানতে পারে। সাইবার ক্রাইম নিয়ে আদিত্য মামুনের ৩য় পর্বের ধারাবাহিকের ২য় পর্ব আজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধের শিকার ৩ নারী তাদের সাথে ঘটে যাওয়া অপরাধের বৃত্তান্ত জানিয়েছেন। ফেসবুকে বন্ধু পরিচয়ে কিছু অপরাধী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরে নানা কুপ্রস্তাব, স্বার্থসিদ্ধি না হলে ফেসবুক থেকে ছবি নিয়ে বিকৃত করে ছড়িয়ে দেয় ইন্টারনেটে। বিভিন্ন আইডি থেকে সে আমার ছবিগুলি পাঠাতো এবং আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বুঝতে পেরে আমি আমার পরিবারের সাথে ব্যাপারটা শেয়ার করি এবং সাইবার ক্রাইম অপরাধ দমনের পক্ষ থেকে এ ব্যাপারে স্টেপ নেওয়া হয়। এই নারীর সাথেও একই রকম ঘটনা ঘটে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে লেনদেনে বনিবনা না হওয়ায় তার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ মেসেজ দেয়া হয়। ফেসবুকে একটি পেজে কিছু ড্রেস অর্ডার করি আমার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে। এরপর হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি আমার নাম্বারে অনেক কল আসা শুরু হয়। তো তারপর তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা আমার নাম্বার কোথায় পেয়েছেন। তখন বলে যে আপনাকে আমরা একটা গ্রুপে দেখেছি, আপনি তো ছবি দিয়ে পোস্ট করেছিলেন। তারপর আমি সেই গ্রুপে ঢুকি এবং গ্রুপে ঢুকে দেখি যে আমার ছবি দিয়ে নিচে ইমোতে কল দাও, রাতে কল দাও, এরকম অনেক বাজে বাজে কথা লেখা থাকে। হয়রানির শিকার হয়েছেন ঝর্ণা ইয়াসমিন।
ফেসবুকে সুবাদে তার অজান্তেই তার ছবি নিয়ে ভুয়া আইডি তৈরি করে তারই পরিচিত জনদেরকে নানা অশ্লীল মেসেজ ও টাকা চেয়ে বার্তা দেয়া হয়। পরে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগও করেন। আমার স্ত্রীর ছবি ব্যবহার করেছে একটি ফেক আইডিতে, যার ছবি বা যার নাম ব্যবহার করা হলো তাদের জন্য বিরাট ক্ষতির ব্যাপার। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বলছেন, নারীরাই অপরাধীদের টার্গেট হচ্ছেন। কিছু মামলা আছে হ্যাকিং ও তথ্য যোগাযোগ কেন্দ্রিক। শাস্তি নিশ্চিতে সাজা প্রদানে আইন বেশ কঠোর বলেও জানান তিনি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের বিচার সর্বোচ্চ সাজা 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে যাবজ্জীবনের মৃত্যুদণ্ড, যেগুলো আসলে অত্যন্ত ঘৃণিত অপরাধ, সেগুলোর ক্ষেত্রে বিচারের সাজার পরিমাণ অনেক বেশি। সাইবার অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সময়ের সাথে সাথে বাড়ছে সেবাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মরদেহ সিলেটে নেওয়া হচ্ছে, সেখানেই সমাহিত হবেন তিনি। সাবেক মেয়রের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 5 জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। 7 জুন শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় আনা হয়। করোনা ভাইরাস ছাড়াও তার ডায়াবেটিস সহ নানা শারীরিক সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনা সংক্রান্ত। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনা বাংলাদেশ। মাল্টা চাষে বেশ সফলতা পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আয়ুব আলী। আর তার সাফল্যে আগ্রহী হয়ে উঠছেন এলাকার যুবকেরা। কৃষি বিভাগ বলছে, পুষ্টি চাহিদা মেটাতে সম্ভাবনাময় মাল্টা চাষ আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থনীতির চাকা সচলে সহায়ক হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ফুলবাড়িয়ার সন্তোষপুরের লাল মাটিতে আয়ুব আলীর মাল্টা বাগান। আগস্ট মাসের শেষের দিকে এখানের মালটা বিক্রির উপযোগী হয়ে উঠবে। দেশের মানুষে খাইলো, দেখলো, করলো, আর অর্থকারী ফসল নিজে তো উপকার এটা আসবেই। 7 একর জমির এই বাগানে 1200 বাড়ি জাতের মাল্টা গাছ রয়েছে। প্রতিটি গাছে প্রায় 1 মণ করে মাল্টা উৎপাদন হবে আশা আয়ুব আলীর। জানান, মাল্টা বিক্রি করে 8 থেকে 9 লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে। আর চারা বিক্রি করেও বছরে 3-4 লাখ টাকা আয় করেন তিনি। সাথী ফসলতে আমি খরচটা মিটাই নিছি, এখন মালটাটা আমার লাভের থেকে রয়েছে। আর মালটাটা এই বছর যে মালটা আছে, আমি আশা করতেছি যে 8 থেকে 9 লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে। আয়ুব আলীকে দেখে স্থানীয় যুবকেরা মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমার এক সময় মনে হতো যে আসলে এই দেশে মাল্টা চাষ সম্ভব না, কিন্তু আয়ুব ভাইকে এখন দেখে মনে হচ্ছে যে মাল্টা চাষ আমাদের দেশে করা সম্ভব। এটা দেখে আইসা তারা অনেক কলপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। মাল্টার ফলন দেখে আমরা এই এলাকার মানুষ উদ্যোগ নিয়েছি, আমরা সবাই মাল্টার চাষ করতেছি। কৃষি বিভাগ বলছে, বিষমুক্ত এই মাল্টা চাষ মানুষের পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে। মাল্টা একটা আমাদের যে আমদানি নির্ভর ফল ছিল, সেখান থেকে আমরা বের হয়ে এসে এদেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য দেশীয় বিষমুক্ত একটা ফল কৃষকের চাহিদা পূরণে সহায়তা করবে। মাল্টা গাছের সারিতে সাথী ফসল হিসেবে আয়ুব আলী আনারসের চাষও করছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণ বাড়লেও তুলনামূলক হার 11 গুণ কম। পরবর্তী হটস্পট ব্রাজিল। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণের 100 দিন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা, রেড জোনে লকডাউন। পাল্টে যাচ্ছে স্বাস্থ্য খাতের দৃশ্যপট, যোগ হয়েছে 2000 ডাক্তার ও 5000 নার্স, 60টি ল্যাব স্থাপন। এবং করোনার প্রভাব সমাজ সংস্কৃতিতে, অন্তরীণ জীবনযাপনে হাঁপিয়ে উঠছে মানুষ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।